সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করে সরকার। সে ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিজ নিজ দপ্তরের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদনে সাফল্য অর্জনকারী মন্ত্রণালয়, বিভাগ এবং ব্যক্তিদের মাঝে বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নানা দিক নির্দেশনা দেন তিনি। নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগানের কড়া সমালোচনা করে আন্দোলনকারীদের চেতনা এবং শিক্ষা নিয়ে প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? সরকারি কাজে জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। শেখ হাসিনা বলেন, পত্রপত্রিকার লেখা পড়ে ঘাবড়ানোর কিছু নেই। মর্যাদাবোধ ও বিবেক নিয়ে কাজ করলে সফলতা আসবেই। এই পত্রপত্রিকা কি লেখলো সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই। বরং সেটাতে দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না। যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন। আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে জানিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী। নির্দেশ দেন খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আমাদের যে সাধারণত এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রোববার চীন সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রাজধানীর ধানমন্ডিতে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে দৃষ্টতার সময়। সভা শেষে ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী ও আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। সরকার বিরোধীদের প্ররোচনার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, কঠোরভাবে দমন করা হবে অপশক্তিকে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। এদিকে নিজ মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, শিক্ষার্থীদের স্লোগানই স্পষ্ট, এটি কোটা নয়, সরকার বিরোধী আন্দোলন। আসলে কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়। নিজেদের রাজাকার দাবি করে আন্দোলনকারীদের স্লোগান রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউসের আধুনিকায়ন প্রকল্পের পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ।
খামারবাড়িতে দুদকের অভিযানে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন অভিযুক্ত এই প্রকল্প পরিচালক। এখানে কোনো মানে সমস্যা আছে কিনা সেটা দেখতে আসছে। না, এটা নিয়ম অনুসারে সবই। হ্যাঁ হ্যাঁ। গেল সপ্তাহে এই দুর্নীতির অনুসন্ধান প্রচার করে চ্যানেল 24, যেখানে ভবনের পাইলিং কাজ করেই বিল দেয়া হয়েছে দ্বিতীয় তলার। টক্সিকোলজি ল্যাবের সব যন্ত্র আসেইনি, অথচ ছাড় হয়েছে অর্থ। সব মিলে 16 কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ প্রকাশ হয় ওই প্রতিবেদনে। এই খবর আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। সোমবার সকালে দুদকের 3 সদস্যের অনুসন্ধান দল যায় শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রকল্প এলাকায়। পরে সেখান থেকে অভিযান চালায় খামারবাড়িতে। অভিযান শেষে দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ মিলেছে। প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনের আত্মসাৎ। তো আমরা ওইখানে প্রকল্পের কাজ দেখেছি যে শুধু পাইলিংয়ের কাজ দেখেছি, পুরোপুরি শেষ হয়নি, কোনো শেষই হয়নি, শুধু পাইলিংয়ের কাজ দেখেছি আমরা। তার মানে এনফোর্সমেন্ট টিম মোটামুটি এই ব্যাপারে তাদের যে অভিযোগটা ছিল সেই অভিযোগের সত্যতা পেয়েছে কিনা? হ্যাঁ, সত্যতা পেয়েছি। 158 কোটি টাকা ব্যয়ে 2021 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউসের ল্যাবরেটরির আধুনিকায়নের প্রকল্প নেয় সরকার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার রাত 11টার পর এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন। মিছিল আর স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন এবং কোটা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। তো আমরা একটা চেয়েছিলাম যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পরিষ্কার একটা বক্তব্য আসবে, আমাদের পক্ষে একটা বক্তব্য আসছে, কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধরনের বক্তব্য এসেছে। যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা, যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা হলে ফিরে যান। এছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও হয় বিক্ষোভ। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পক্ষে রাতেই শাহবাগ মোড়ে অবস্থান নেন বেশ কিছু মানুষ। তারাও তাদের দাবির পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। কিন্তু কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদের বা মুক্তিযোদ্ধা পরিবারদেরকে অবমাননার যে ধারাবাহিক প্রয়াস, সেইটার ওই প্রকাশ আজকেও আমরা দেখেছি। রাজাকারের সন্তানরা কারা এরা? সরকারের কাছে আমাদের দাবি খুঁজে বের করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। ঘণ্টাখানেক অবস্থানের পর তারাও শাহবাগ মোড় ছেড়ে ফিরে যান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণের আলটিমেটামও দেন তারা। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। উন্নয়ন তো দূরের কথা, আমি যে পৌরসভার মেয়র হিসাবে চেয়ারটাতে বসি, এইটাতে যেন বসতে না পারি। আমার মাননীয় সংসদ সদস্য সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছেন যে এই মেয়র যেন বরখাস্ত হয় এবং তাকে যেন অপসারণ করা হয়। আমিও বলছি যে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, আপনি পালানোর পথ পাবেন না। চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য নিয়ে পৌর মেয়রের এমন মন্তব্যে এলাকার রাজনীতিতে বিরাজ করছে গুমোট উত্তাপ। পৌর মেয়র মোখলেসুর রহমানের অভিযোগ, পৌরসভার 125 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজে বাধা দিচ্ছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এমনকি প্রকল্প ঠেকাতে দিয়েছেন 7টি ডিও লেটার। মেয়রের এমন অভিযোগ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাংসদকে অবাঞ্ছিত ঘোষণাটাও এটা একেবারেই গোষ্ঠীকেন্দ্রিক। এখানে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা আছে বলে আমাদের মনে হয় না। তারা হয়তো রাজনৈতিক আক্ষেপ ক্ষোভ থাকতেই পারে, তাই বলে জনগণের উন্নয়নে বাধাগ্রস্ত হবে, এটা আমরা কেউ সহজে মেনে নিতে চাই না। মেয়র ও এমপির দ্বন্দ্বে এলাকার মানুষ যাতে উন্নয়নে বঞ্চিত না হয় সেদিকে নজরের আহ্বান নাগরিক সমাজের। আমরা আশা করব যে রাস্তায় চিল্লাচিল্লি না করে যার যতটুকু সম্মান এবং প্রাপ্য এবং কি কারণে এটা হচ্ছে যথাযথ
আলোচনা এবং অফিস প্রসেসিং করার মধ্য দিয়ে উন্নয়নমূলক কাজকে অব্যাহত থাকবে। অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য জানান, উন্নয়নকে বাধাগ্রস্ত নয় বরং ত্বরান্বিত করতেই দেয়া হয়েছে ডিও লেটার। তবে মেয়রের দাবি, ব্যক্তিগত আর্থিক সুবিধা না পাওয়ায় এমপি এমনটি করছেন। পৌরসভাকে যখনই আমরা বলি যে এই স্টিমেটগুলো তাড়াতাড়ি পাঠাও, সেই স্টিমেটগুলো একদিনের জায়গাতে 4 মাস লাগায়। তারপরে যে রাস্তা টেন্ডার করে 4 মাস ধরে ফেলে রাখে। তো এই যে বিলম্বিত হওয়ার কারণে পৌরসভা যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আপনারা এলজিডিকে দিয়ে এই কাজগুলো করান। পৌরসভার কোনো কর্মকর্তার মাধ্যম দিয়ে বা পৌর মেয়রের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তিগতভাবে বেনিফিটেড না হওয়ার কারণে উনি কাজটি পৌরসভা থেকে এলজিডিতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। 2008 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন আব্দুল ওদুদ, পরে হন সংসদ সদস্য। গেল বছর আলোচিত যুবলীগ নেতা জেম হত্যার মামলায় বর্তমান মেয়রকে প্রধান আসামি করেন নিহতের ভাই, যিনি সংসদ সদস্যের সমর্থক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভাঙনের এই চিত্র পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের লোহালিয়া নদীর। গেল বছর জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তার সবই বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে বিপাকে পড়েছেন 8টি গ্রামের প্রায় 5000 কৃষক। এ অবস্থায় দ্রুত বেড়ি বাঁধ আর স্লুইস গেটের মেরামতের পদক্ষেপ নেয়ার দাবি কৃষক ও স্থানীয়দের। একদিকে হলো খালের সলিজ লেগে, আর একদিকে হলো আমরা পানিতে আটকে গেলে আমরা কোনো কায়দায় হালতুন সহায় পাইনি, একটা জমি সহায় পাইনি, ধান পানসে ফেলানো, তাও কোনো রাস্তা নাই। আলু, চিনেবাদাম এইগুলো প্রচুর পরিমাণে আমাদের এখানে ফলে, আমরা এইগুলা থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি। এখন পানির জ্বালায় সর্বনাশ, এতে মনে হয় ধান পান কিছু নেই। কত কষ্ট করে কতটা ব্যয় করছি, বদলা লইছি, সদ্দা লইছি, এখন আমাকে এই পরিস্থিতি, আমাকে সুলিশ গেট কোথাও একদিন নাই, কোনো জায়গায় নেই। আমরা ধান পান দিয়ে সুবিধা রাখতারি না, আমাকে দেশে লাগবে একটু সুলিশ গেট, পানি নামাইতে আমরা সুবিধা বাঁচতাম। সমস্যা সমাধান না করলে উফশি আমন সহ কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষি কর্মকর্তার। রবি মৌসুমে রবি সবজি, গ্রীষ্মকালীন সবজি এবং ব্যাপকভাবে উফশি আমনের চাষ হয়। বাঁধটি ভেঙে গেলে ওই এলাকার অন্তত 500 থেকে 700 কৃষক ব্যাপকভাবে কৃষির ক্ষতির সম্মুখীন হবে। এদিকে বাঁধ রক্ষায় দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বর্ষা মৌসুমের আগে আমাদের কাজগুলো সমাপ্ত হবে এবং এখানে যে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো ছিল, মির্জাগঞ্জ ছিল, তারপরে হচ্ছে আপনার সদর উপজেলার ভিতরে কিছু জায়গা আছে, আমাদের বাঁশবাড়িয়ার কিছু জায়গা রয়েছে, নন্দীপাড়া আছে, বড় বিঘাই, ছোট বিঘাই, সব জায়গাতে আমাদের কাজ বর্তমানে চলমান রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লোহালিয়া নদীর প্রায় 1.5 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পাট কাটা, জাগ দেয়া আর আঁশ ছাড়াতে ব্যস্ত মাদারীপুরের পাট চাষিরা। তবে জেলার প্রধান এই অর্থকরী ফসল চাষে আর আগ্রহ নেই তাদের। বলছেন প্রতি বিঘায় পাট উৎপাদন করে খরচ হয় 15,000 টাকা, আর উৎপাদন হয় 5 থেকে 6 মণ। সর্বোচ্চ 2,000 টাকায় প্রতি মণ বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বিঘায় প্রায় 5,000 টাকা। গতবার 1 কাঠা জমিনে 1 মণ পাট হয়েছে, এবছর 1 কাঠা জমিনে 15 কেজি হইতে 20 কেজি পাট হবে জুলুম গেলে। এবার মনে করেন ওই যে খরা জ্বালায় পাট বনছে, জ্বালায় নাই, আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পানি জমে রয়েছে খেতে, ওই জন্য পাটটা হয় না, আমাকে 2-3 বার করে বনছে, লস হয়েছে। পাটের ফলন কম, খরচ বেশি, গতবার থেকে এবার লস যাবে, কৃষকরা বাঁচার খুব কষ্ট। এছাড়াও পানির সংকটের কারণে পাট জাগ দিতে ভোগান্তির কথা বললেন কৃষকরা। বীজ সংকট আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদাসীনতাকেও দায়ী করলেন অনেকে। 2 বার করিয়া মনে করেন ঝড় বৃষ্টি বহুত হয়েছে, এই জন্য মনে করেন পাট যেই কটাই হয়েছিল কাইতে পড়িয়া গেছে। ছোট ছোট পাট তো পানি আছে মরে যাওয়া দর্শন কাটটা লাইন লাগতেছে, পাট বাড়তেছে না এই কারণেই, বৃষ্টির কারণে আর তাড়াতাড়ি পানি হওয়ার কারণে। সরকারের কাছে বিশেষ আকুল আবেদন, সরকারে যদি পাটের দাম বৃদ্ধি করে দেয় তাহলে কৃষকরা বাঁচা থাকতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গেল 10 বছরে জেলায় পাট চাষ কমেছে অন্তত 30%। তবে আগামীতে প্রণোদনার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। পাটের যে পোকামাকড় রোগের যে উপদ্রব সেটির ব্যবস্থাপনার সম্পর্কে
উপসহকারী কৃষি অফিসাররা তাদেরকে সহায়তা করে থাকে, কৃষি অফিস থেকে সার্বিক সহায়তা প্রদান করে থাকে এবং এই যে কারিগরি জ্ঞান এগুলো আমরা কখন নিড়ানি দিতে হবে, কখন এটির উপরি সার প্রয়োগ করতে হবে এই বিষয়ে তাদেরকে আমরা যথাযথ তাদের পরামর্শ দিয়ে থাকি। গেলবারের চেয়ে এবার 500 হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পরপর 2 অর্থবছর গড় মূল্যস্ফীতি 9% উপরে। অর্থনীতিতে দুশ্চিন্তার বড় কারণ হয়ে ওঠা এই সূচক নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ এসেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির মাধ্যমে, কিন্তু ফলাফল গিয়েছে উল্টো দিকে। অর্থাৎ জিনিসপত্রের দাম তো কমেনি, বরং সংকোচনের পথে হাঁটতে গিয়ে হ্রাস টানা হয়েছে ঋণ প্রবৃদ্ধিতে। ফলে বাধাগ্রস্ত হয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এমন বাস্তবতায় 2024-25 অর্থবছরের প্রথমার্ধের জন্য প্রায় চূড়ান্ত নতুন মুদ্রানীতি, যেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমলে নেওয়া হয়েছে সেই মূল্যস্ফীতিকেই। তবে এজন্য বড় কোনো পরিবর্তন না এলেও বাজারে টাকার সরবরাহ কমানোর ধারা অব্যাহত রাখতে নীতিসুধার অপরিবর্তিত থাকতে পারে 8.5%। অন্যদিকে ডলারের দর নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। আপনার মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য শুধুমাত্র ইন্টারেস্ট রেটকে টার্গেট করলে বা মানি সাপ্লাইকে টার্গেট করলেই হয় না, কারণ এখানে সেটাতে শুধু ডিমান্ড পুল যেটা আছে সেটা, কিন্তু কস্ট পুশ যে সাইডটা আছে যেটা কিনা প্রোডাকশন কিংবা বাজার ব্যবস্থাপনার সাথে রিলেটেড, সেই অংশটা তো আসলে মানে টাকাকে দামি করে বা টাকাকে কস্টলি করে অ্যাড্রেস করা যায় না। বিনিময় হার বেড়ে যাওয়ার সাথে সাথে মূল্যস্ফীতি বাড়বে, কিন্তু তারপরে যেটা হবে আমরা যদি একবার অ্যালাইনমেন্টটা করে ফেলি তখন আর যেহেতু বিনিময় হার আর সাংঘাতিকভাবে বাড়বে বলে কেউ প্রত্যাশা করবে না, তখন ওই উচ্চ মূল্যস্ফীতির প্রত্যাশাটা চলে যাবে। তখন জিনিসের দাম একটু বেশি থাকবে কিন্তু মূল্যবৃদ্ধির হারটা কমে আসবে। মূল্যস্ফীতির বাইরে মুদ্রানীতির আরেক বড় উদ্দেশ্য বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ঋণের যোগান ঠিক রাখা, যাতে প্রবৃদ্ধি আসে কাঙ্ক্ষিত হারে। তবে নীতি সুধার চড়া থাকায় সেখানে এবারও সংকোচনের পথে হাঁটতে পারে বাংলাদেশ ব্যাংক। যে ক্রেডিট গ্রোথ আপনি যতটা টার্গেট করেছিলেন তার চাইতে কম হচ্ছে, তাহলে সংকোচনমূলক মুদ্রানীতিতে যাওয়া তো স্ববিরোধিতা হচ্ছে, বরং এটা উৎপাদন খরচ বাড়িয়ে দিয়ে আলটিমেটলি হয়তো একটা আপনার মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। ব্যাংক ফাইন্যান্সিং করে বাজেটকে কোনো সহায়তা দেওয়া যাবে না, কেন্দ্রীয় ব্যাংক ফাইন্যান্সিং করে দেওয়া যাবে না, উচিত হবে না। এটাকে বর্তমান নীতিটাকে চালিয়ে যেতে হবে। যে লিকুইডিটি সাপোর্ট ইসলামিক ব্যাংকগুলোকে যেটা দেওয়া হচ্ছে, অনেক ব্যাংকে দেওয়া হচ্ছে, সেটা কমিয়ে ফেলতে হবে এবং পারলে পরে বন্ধ করে দিতে হবে। চলতি অর্থবছরে দেশে সার্বিক মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নতুন বাজেটে। বিপরীতে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য জিডিপির 27.34%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ময়দার সাথে চিনি, দুধ, ডিম, পানিসহ নানা উপকরণ মিশ্রণ করা হচ্ছে এই মেশিনে। তারপর পরিমাণ মতো ওজন করে গরম করার জন্য রাখা হচ্ছে আরেকটি মেশিনে। নির্দিষ্ট সময় রাখার পর বের হচ্ছে গরম ব্রেড। পরে তা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে ক্রেতাদের কাছে। এই প্রক্রিয়া চলছে লাইভ বেকারি। তাৎক্ষণিক পাউরুটি, কেক, বিস্কিট সহ নানা পণ্য তৈরির এই লাইভ বেকারি দিনকে দিন জনপ্রিয় হচ্ছে রাজধানীতে। বছর খানেক আগে 5 জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু হয় বনশ্রীর এই দোকানটির। এখন ভিড় সামলাতে যেখানে হিমশিম খেতে হয়, বেচা বিক্রি বেশি হয় বিকেল থেকে সন্ধ্যায়, যেখানে গড়ে দৈনিক বিক্রি 30,000 টাকার মতো। বেচাকিনি মোটামুটি বেচাকিনি কমে গেছে, জায়গায় জায়গায় দোকান হয়েছে। সন্ধ্যার সময় কটা বেচাকিনি হয় আর সারাদিন বসেই থাকি, এই 15-20 এরকম হয় বেচা। রাজধানীর বনশ্রী, বাড্ডা, হাতিরপুল সহ নানা জায়গায় বেশ জমজমাট এই ব্যবসা। চোখের সামনে বেকারি পণ্য তৈরিতে আস্থা রাখছেন ক্রেতারা। গ্রাহকদের ব্যাপক চাহিদায় খুশি ব্যবসায়ীরাও। ব্রেডটা তো আপনার ভালো পাওয়া যায়, একদম গরম গরম পাওয়া যায় ভালো। রুটি আসলে লাইভ করার কারণে একটা বিশ্বাসবোধ কাজ করে, ওই বিশ্বাসবোধের কারণে আমরা আসলে সবসময় নেই। টাটকা গরম তো মানুষে পছন্দ করে নেয়, তবে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। বেকারি শিল্পের সিংহভাগ বাজার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে গেলেও নতুন উদ্যোক্তাদের আশা দেখাচ্ছে লাইভ বেকারি। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে সহনীয় দাম ও মান বজায় রাখতে কাজ করছেন ব্যবসায়ীরা। নিম্নমান বা মধ্যবিত্ত যাদের জন্য খারাপ না, মোটামুটি একদম হাই কোয়ালিটিও তো নেই, তারপরেও এগুলিও মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। যত পদের কেমিক্যাল আছে কেমিক্যাল মুক্ত, যেই খাবারটাতে মানুষ
সব সময় স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবে, ওই খাবারটাই আমরা সাধারণ মানুষের ভিতরে দিয়ে থাকি। অন্যদের দেখে এই ব্যবসায় উৎসাহিত হচ্ছেন নতুন অনেকেই। ব্যাংক ঋণ ও সরকারের সহায়তা পেলে এই খাত আরও বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। স্বাবলম্বী হবার জন্য দিনভর এই ব্যস্ততা যশোরের মনিরামপুরের বালিয়াডাঙ্গার মোহন দাসের। মূলধনের যোগানে স্থানীয় বিভিন্ন সমিতি থেকে নিতেন ক্ষুদ্র ঋণ, তাতেও সুবিধা হয় না খুব একটা। পরে বিআরডিবি প্রকল্পের 1.5 লাখ টাকার ঋণে কেনেন বেশ কয়েকটি মেশিনপত্র, কিন্তু কাঁচামাল কেনার অর্থ না থাকায় ব্যবসায় নামে ধস। তাই ঋণের অর্থ ফেরত দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। একই অবস্থা ওই পল্লীর অনেকের। বিআরডিবি এসে বললো যে তোমাকে ব্যবসা করতে যে কত টাকা লাগে আমরা দেবো। তো আমাকে চাওয়ার ছিল 5 লাখ টাকা, দেশে 1.5 লাখ টাকা। সেই টাকা নিয়ে আমরা মেশিন করেছি। মেশিন করার পরে আমাকে আর কাঁচামাল কেনার তেমন টাকা নেই। উনি মেশিনগুলো কিনে টাকা আটকায় ফেলছে। এখন তো কাঁচামাল তো লাগবে, কাঁচামাল আনতে গেলে তো মনে করেন যে আরও 2-2.5 লাখ টাকা লাগবে। যে টাকা লোন নেওয়া হয়েছিল ওই টাকা আমরা এখনো পরিশোধ করতে পারতেছি না, কারণ আমাদের মেশিনপত্র কিনে আমাদের টাকা সব খরচ হয়ে গেছে। এখন আমরা ব্যবসা করব কিভাবে? ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে 2022 সালে শুরু হয় বিআরডিবির এক পণ্য এক পল্লী উদ্যোগ, যার আওতায় জেলার সব উপজেলায় পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন করার কথা। গেল অর্থ বছরে যেখানে প্রতিষ্ঠা করা যায়নি নতুন কোনো পল্লী, আর গেল 2 বছরে হয়েছে মাত্র 2 উপজেলায়। মোটামুটি তো ভালো ভাই, কোনো অসুবিধা তো দেখছি না ভাই। লোন যখন আমরা নেব তখন তো দেখছে না, পরবর্তীতে দিলে তো আমরা নেব না। এই মাসে দেওয়ার কথা, দেবে 3-4 মাস পরে। টাকা তো নেই মানুষ সুবিধার্থী, সেই সুবিধাটা যদি আমরা না পাই তাহলে নিয়ে কী করব? তবে বিআরডিবির এই কর্মকর্তা জানালেন, কাজ চলছে সব উপজেলায় এক পল্লী এক পণ্য প্রতিষ্ঠার। গতি বাড়াতে সচেষ্ট তারা। ঋণ দেওয়ার আগে কিন্তু তালিকা করছি আমরা, তালিকা বহির্ভূত কোনো লোক কিন্তু এখানে ঋণ দেওয়া হয় না। আমরা আশাবাদী যে এক পণ্য বা পণ্যভিত্তিক যে জীবিকায়ন পল্লী, এটা সারা দেশেই সফলভাবে বাস্তবায়িত হবে। স্থানীয় উদ্যোক্তাদের স্বাবলম্বী করার মাধ্যমে দেশজ পণ্যের প্রসারে কাজ করছে বিআরডিবি, কিন্তু প্রকল্পের ধীরগতিতে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের লক্ষ্য। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। মহামারীর পর থেকে আর্থিক দুর্দশা পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। মূল্যস্ফীতির চড়া মূল্য দিয়ে যখন চলছে সাধারণের জীবন, তখন ট্রেজারি বন্ড এবং সিকিউরিটিজের দাম কমে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 517 বিলিয়নে। কাগজ কলমের এই অঙ্ক যখন সত্যিকারে বোঝা হয়ে দেশটির ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ঘাড়ে চাপবে, তখন 2008-এর মতো আরেকটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। 2 অঙ্কের নাছোড়বান্দা মূল্যস্ফীতির মোকাবেলায় প্রায় 11 বার ব্যাংক সুদের হার পরিবর্তন করে ফেড। এর প্রভাবে দাম কমে ব্যাংকিং প্রতিষ্ঠানের ট্রেজারি বন্ড এবং সিকিউরিটিজের, যেগুলো এখনো বিক্রি না হওয়ায় অনাদায়ী ক্ষতি হিসেবে মাসের পর মাস ব্যাংকগুলো বহন করছে। আর বিক্রি হলে 517 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি বইতে হবে। এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এফডিআইসি। অন্যদিকে করোনার পর থেকে বিভিন্ন দেশ মার্কিন ডলারের উপর নিজেদের নির্ভরতা কমানো শুরু করেছে। ভারত, চীন, ব্রাজিল, মালয়েশিয়া এবং বলিভিয়ার মতো দেশগুলো অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের দিকে হাঁটছে। আবার জার্মান, ইটালি, চীনের মতো দেশগুলো কেন্দ্রীয় ব্যাংকে ধীরে ধীরে ডলার হটিয়ে স্বর্ণ রিজার্ভের দিকে ঝুঁকছে, যা আরও জটিল করছে মূল্যস্ফীতি পরিস্থিতিকে। 2008 সালে যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের সময় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $60 বিলিয়ন। সেখানে 517 বিলিয়নের আর্থিক ক্ষতি এবং একই সাথে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি দেশটি কিভাবে সামাল দিবে সেটা বিশ্ব অর্থনীতিতে কৌতূহলের বিষয়। নুসরাত মৌমি, চ্যানেল 24। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা ভাসছেন জয়ের আনন্দে, যে আনন্দের ভাষা এখনো খুঁজে পাচ্ছেন না তারা। আমরা এখনো ঠিক জানি না কি করেছি আমরা। আগামীকাল স্পেন ফিরব, সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করব। তাদের জন্যই আমাদের এই অর্জন। আমরা ইতিহাস রচনা করেছি।
তরুণ দলটাকে যিনি আগলে রেখেছেন তিনি কোচ লুই দে লা ফন্তে। শিষ্যদের জন্য যেমন গর্বিত, তেমনি নিজের সাফল্যে উচ্ছ্বসিত। আমি খুশি, ওদের জন্য গর্বিত। কেউ আমাদের এটা উপহার দেয়নি, আমরা অর্জন করে নিয়েছি। যেভাবে দলটাকে ম্যানেজ করছি তার জন্য গর্বিত। মাঠ থেকে ড্রেসিং রুম শিরোপা উদযাপনে মাতে স্প্যানিশরা। জন্মদিন উপলক্ষে এর চেয়ে সেরা উপহার আর কি হতে পারে লামিন ইয়ামালের জন্য? নেচে গেয়ে পুরো ড্রেসিং রুম মাতিয়ে রাখেন ওয়ান্ডার বয়। ইউরো জয় করে টিম হোটেলে ফেরার সময় রাস্তার দুপাশে সমর্থকদের অভিবাদন। অধিনায়ক আলভারো মোরাতার হাতে ট্রফি, আবদার মেটালেন গণমাধ্যমের। একদিকে যখন আনন্দ, অন্যদিকে বিষাদের ছায়া। 58 বছরেও কথা রাখেনি ইংল্যান্ড। ফুটবল ঘরে ফিরল না, ফিরতে দিল না স্পেন। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট ক্লান্ত, বিধ্বস্ত, হতাশ। আমার মনে হয় স্পেন এই টুর্নামেন্টের সেরা দল। আমরা বলের দখল রাখতে পারিনি। সবার কথা চিন্তা করে আমার খারাপ লাগছে, আমরা অল্পের জন্য পারিনি। এবছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে সাউথগেটের, তার আগেই সরে দাঁড়াতে পারেন ব্যর্থতার দায় নিয়ে। যদিও এই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও কিভাবে ভুলবেন হারের যন্ত্রণা? ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত অর্জন থাকলেও দলকে জেতাতে পারলেন না শিরোপা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ফুটবল জীবনের চেয়েও বড়। সাবেক স্কটিশ ফুটবলার বিল স্যাঙ্কলির এই উক্তি যেন ধরা দিল স্পেনের অলিতে গলিতে। রিয়াল মাদ্রিদে স্পেনের লাল হলুদ পতাকা হাতে মুসলিম নারী, পাম্পলোনায় নিজ দলের জন্য প্রার্থনারত যুবক, কিংবা বার্সেলোনায় লামিন ইয়ামালের জার্সি পরিহিত সমর্থকদের বাঁধনহারা উল্লাস। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে একই কাতারে উল্লাসে সামিল লাখো স্প্যানিশ, আর বিশ্বজোড়া কোটি স্পেন ভক্ত। নির্ঘুম রাতটা শুধুই উদযাপনের। আতশবাজির ঝলকানিতে দিনরাতের ফারাক যেন কেটে গেছে স্পেনে। আপ্লুত সমর্থকরা। এক মুহূর্তের জন্য দলের প্রতি আস্থা হারায়নি। জানতাম জয় আমাদেরই হবে। দারুণ লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আগামীতে শুধু ইউরোপ নয়, বিশ্ব ফুটবল শাসন করবে স্পেন। যোগ্য দল হিসেবে আমরা শিরোপা জিতেছি। অনেক অপেক্ষার পর এক রাত উপহার দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞ। বার্লিন থেকে ইংল্যান্ড, হারের যাতনায় কাতর ইংলিশরা। বারবার তীরে এসে তরি ডোবায় ফুটবলারদের উপর বিরক্ত থ্রি লায়ন্স সমর্থকরা। কারো কাঠগড়ায় কোচ গ্যারেথ সাউথগেট, কেউ বাবার মেনে নিয়েছেন নিয়তি। এই হারের জন্য গ্যারেথ সাউথগেটের পরিকল্পনা দায়ী। এই কোচকে দ্রুত বরখাস্ত করা হোক। টানা দুবার ফাইনাল খেললাম, সেটাই কম কিসে। আশা করি সামনের বিশ্বকাপে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একটা দল ফাইনালে উঠে এমন ডিফেন্সিভ খেলবে ভাবা যায় না। তবে আমি হতাশ হচ্ছি না, কেননা আমাদের বিশ্বমানের ফুটবলার রয়েছে। দুদেশের আনন্দ বেদনার গল্পে গেলবারের ওয়েম্বলির মতো বাজে কোনো ঘটনা আঁচড় কাটতে পারেনি। অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয়েছে এবারের আসর। বর্ণিল আলোকছটায় ইউরোকে বিদায় জানিয়েছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। এবার অপেক্ষার পালা শুরু 2028 গ্রেট ব্রিটেনের আসরের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। অর্থ যেখানে অনর্থ, মর্যাদার কাছে কোনো তুলনীয় নয়। ইউরোপ আর দক্ষিণ আমেরিকা সেরা হয়ে স্পেন, আর্জেন্টিনা ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছে। কিন্তু তারপরও অর্থ কি তাদের সাফল্যের নেপথ্যে কোনো ভূমিকা রাখছে না? রাখছে, বিনিয়োগে, প্রাপ্তিতেও। বিপুল অর্থ খরচ করে ক্যাম্প থেকে অনুশীলন, অংশগ্রহণ করেছে দলগুলো তার প্রাপ্তি সাফল্যে, প্রাইজ মানিতে। ইউরো জিতে স্পেন পাচ্ছে 360 কোটি টাকা। সরাসরি চ্যাম্পিয়ন প্রাইজ মানি 101 কোটি, বাকিটা নানা ধাপ পেরোনোর অর্থ। ঠিক বিপরীতে একই দিনে শেষ হওয়া আরেক মহাদেশীয় আসর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রায় দ্বিগুণ, $16 মিলিয়ন, টাকায় যা 188 কোটি। চ্যাম্পিয়ন মানি বেশি পেলেও মোট অর্থ স্পেনের চেয়ে অনেক কম আর্জেন্টিনার। ইউরোতে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে 117 কোটি 60 লাখ করে। শেষ 16 কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার জন্য আলাদা আলাদা প্রাইজ মানি। রানার্স আপ হওয়ার জন্য ইংল্যান্ড প্রায় 60 কোটি, সব মিলে পাচ্ছে 200 কোটির বেশি।
ইউরোর প্রাইজ মানি প্রায় 4,000 কোটি টাকা। বিপরীতে কোপায় মাত্র 900 কোটি। কোপা আমেরিকার 16 দল শুধু অংশ নেওয়ার জন্য পেয়েছে 23 কোটি করে। রানার্স আপ কলম্বিয়া 82 কোটি, তৃতীয় উরুগুয়ের ক্ষেত্রে সংখ্যাটা 57 কোটি। বিপুল পরিমাণ অর্থ দলগুলোর মধ্যে বিলিয়ে দিলেও এর কয়েক গুণ বেশি আয় করেছে উয়েফা ও কনমেবল। ইকরাম হুসাইন, চ্যানেল 24।